strike. রাখি আল্লাহ মারেগে 100 বোমার আঘাতেও বেঁচে ফিরল হামাস নেতারা। 100টি অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদের পাঠানো নিখুঁত তথ্য, স্যাটেলাইট, ড্রোন এবং মানব গোয়েন্দাদের সমন্বয়ে তৈরি এক নিশ্ছিদ্র মৃত্যুফাঁদ। লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতৃত্ব। পরিকল্পনা ছিল একটাই, সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া। এটি ছিল এমন এক অভিযান যেখানে ভুলের কোনো স্থান ছিল না। প্রতিটি ভেরিয়েবল গণনা করা হয়েছিল এবং ফলাফল ছিল পূর্ব নির্ধারিত। ইসরায়েলি প্রযুক্তির অহংকার বলছিল মৃত্যু অনিবার্য, তাদের নির্ভুল হিসাব বলছিল বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তারা মারা যায়নি। 100টি বোমার প্রলয়ঙ্কারী আঘাতের পরও তারা বেঁচে ফিরেছিল। কিভাবে? উত্তরটা প্রযুক্তি বা সামরিক কৌশলের কোনো বইতে লেখা নেই। তাহলে কি সত্যি এমন কোনো শক্তি আছে যার পরিকল্পনার কাছে মানুষের সব প্রযুক্তি তুচ্ছ? চলুন ঘটনার গভীরে প্রবেশ করি। এই অভিযানটি কোনো সাধারণ হামলা ছিল না, এটি ছিল ইসরায়েলের সামরিক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মঞ্চ। মাসের পর মাস ধরে মোসাদ এবং আইডিএফের ইউনিট 8200, যা বিশ্বের অন্যতম সেরা সাইবার ইন্টেলিজেন্স ইউনিট এবং প্রযুক্তিগত গুপ্তচর বৃত্তির জগতে এক কিংবদন্তি হিসেবে পরিচিত, কাতারের দোহায় হামাস নেতাদের গতিবিধির উপর নজর রাখছিল। প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট, প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেল, সব কিছুই ছিল তাদের আতশ কাচের নিচে। তাদের কাছে তথ্য ছিল হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতারা একটি গোপন নেগোসিয়েশন রুমে বৈঠক করবেন। এই ঘরটি ছিল মাটির অনেক নিচে তৈরি একটি সুরক্ষিত বাংকার, যা প্রচলিত বোমার আঘাত থেকে বাঁচার জন্যই ডিজাইন করা হয়েছিল। ইসরায়েলের কাছে প্রতিটি সেকেন্ডের খবর ছিল, কখন তারা প্রবেশ করবে, কতক্ষণ থাকবে, এমনকি তাদের মোবাইল ফোনের অবস্থানও ট্র্যাক করা হচ্ছিল নির্ভুলভাবে। শুধু প্রযুক্তিই নয়, তাদের মানব গোয়েন্দা বা হিউম্যান নেটওয়ার্কও নিশ্চিত করেছিল যে লক্ষ্যবস্তু জায়গা মতোই আছে। ইসরায়েলি মিডিয়া যেমন কান নিউজ এবং চ্যানেল 12 তাদের সামরিক সূত্রের বরাত দিয়ে প্রায় নিশ্চিতভাবেই জানিয়ে দিয়েছিল যে এটি হতে চলেছে হামাসের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। তাদের অস্ত্রাগারে ছিল GUB-28, যার ডাকনাম ডিপ থ্রোট। এটি কংক্রিটের পুরো দেয়াল ভেদ করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। প্রস্তুতি ছিল নিখুঁত, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। তারা বিশ্বাস করেছিল তাদের প্রযুক্তি অপ্রতিরোধ্য এবং এ আঘাত হামাসের সাংগঠনিক কাঠামোকে চিরতরে পঙ্গু করে দেবে। প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের এ আত্মবিশ্বাস অমূলক ছিল না। তারা জানত বাংকারের ভেতরে থাকা মোবাইল ফোনগুলো সচল আছে। সিগন্যাল ইন্টেলিজেন্স নিশ্চিত করেছিল নেতারা ঘরের ভেতরে আছেন। আক্রমণের জন্য সবুজ সংকেত দেওয়া হলো। মধ্যপ্রাচ্যের আকাশ ছিঁড়ে ছুটে গেল ইসরায়েলি যুদ্ধবিমান। তাদের লক্ষ্য ছিল একটাই, ইতিহাস থেকে কয়েকটি নাম মুছে দেওয়া। কিন্তু ইসরায়েলি প্রযুক্তি যা পারেনি তা হলো মানুষের বিশ্বাস। তাদের স্যাটেলাইট যা দেখতে পায়নি তা হলো অন্তরের অদৃশ্য টান। তাদের গোয়েন্দারা যা বুঝতে পারেনি তা হলো প্রার্থনার শক্তি। ইসরায়েলের চ্যানেল 12-এর সিনিয়র সাংবাদিক অমিত সেগালের একটি রিপোর্টে প্রথম এই অবিশ্বাস্য তথ্যটি ফাঁস হয়, যা পরে আল জাজিরা এবং রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করে। ঠিক যখন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগোচ্ছিল, সেই মুহূর্তে বাংকারের ভেতরে থাকা হামাস নেতারা নামাজের জন্য বৈঠক থেকে ওঠার সিদ্ধান্ত নেন। এটি ছিল আসরের নামাজের সময়। এটি কোনো পরিকল্পিত কৌশল ছিল না, বরং ছিল বিশ্বাসের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। প্রার্থনার মুহূর্তে পার্থিব সবকিছুর ঊর্ধ্বে ওঠাই তাদের অভ্যাস। তারা তাদের মোবাইল ফোনগুলো সেই নেগোসিয়েশন রুমে রেখে পাশের একটি কক্ষে নামাজের জন্য চলে যান। আর ঠিক এই একটি সিদ্ধান্তই সব হিসাব বদলে দেয়। ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোবাইল সিগন্যাল বলছিল টার্গেট এখনও বাংকারের ভেতরে। তাদের প্রযুক্তি চিৎকার করে বলছিল এখনই আঘাত করার সেরা সময়। প্রযুক্তি দেখেছিল শুধু ফোনের সিগন্যাল, কিন্তু দেখতে পায়নি বিশ্বাসের অদৃশ্য দেয়াল। বোমাগুলো যখন আঘাত হানল তখন সেই মৃত্যুকক্ষ ছিল সম্পূর্ণরূপে ফাঁকা। কংক্রিট, লোহার প্রযুক্তি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু যাদের মারার জন্য এত আয়োজন, তারা ছিলেন মাত্র কয়েক ফুট দূরে সৃষ্টিকর্তার সামনে নতজানু। জীবন ও মৃত্যুর মধ্যে প্রাচীর ছিল কেবল একটি জায়নামাজ। এটি কি নিছকই কাকতালীয়, নাকি কোনো ঐশ্বরিক ইশারা? যে প্রযুক্তি পারমাণবিক বোমা বানাতে পারে, সেই প্রযুক্তি কয়েকটি মোবাইল ফোনের সিগন্যালের কাছে বোকা বনে গেল। আর যে বিশ্বাস খালি চোখে দেখা যায় না, সে বিশ্বাসী হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী বর্ম। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সাথে সাথে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। একদিকে মুসলিম বিশ্বে এই ঘটনাকে দেখানো হচ্ছে আল্লাহর সরাসরি নিদর্শন বা মুজিজা হিসাবে। ইসলামে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার যে ধারণা, এই ঘটনা যেন তারই এক জীবন্ত প্রতিচ্ছবি। গাজা থেকে জাকার্তা সর্বত্র সাধারণ মানুষ এটিকে বিশ্বাসের বিজয় হিসেবে উদযাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লিখছে রাখি আল্লাহ মারেকে। তাদের কাছে এটি কোনো গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং এটি প্রমাণ করে যে মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে এক মহাশক্তিধর সত্তার পরিকল্পনা রয়েছে। একজন ফিলিস্তিনি বৃদ্ধ বলেন, ওরা আমাদের সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছেন। এ ঘটনা তারই সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে পশ্চিমা এবং ইসরায়েলি বিশ্বে নেমে এসেছে রাজ্যের অস্বস্তি এবং অবিশ্বাস।
তাদের চোখে এটি একটি মারাত্মক ইন্টেলিজেন্স ফেলিওর বা গোয়েন্দা ব্যর্থতা। এর ফলে ইসরায়েলের অজেয় গোয়েন্দা সংস্থার ভাবমূর্তিতে একটি বড় সড় ধাক্কা লাগে। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ডেভিড ইগনাসিয়ান্সের রিপোর্ট অনুযায়ী এ হামলার মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস এবং মোসাদ স্বয়ং কাতারকে আশ্বস্ত করেছিল যে তাদের মাটিতে কোনো হামলা চালানো হবে না। এ হামলা ছিল সেই প্রতিশ্রুতির নির্লজ্জ লঙ্ঘন, যা কাতারকে একটি আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে চরম অপমানিত করেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন এবং এর পরিণতি ভোগ করার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের ভেতরেও শুরু হয় এক নীরব দোষারোপের পালা। মোসাদ, শিনবেত এবং সামরিক গোয়েন্দা বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে উঠতে থাকে গুরুতর প্রশ্ন। কিন্তু ইসরায়েলের ঔদ্ধত্য কমেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নির্লজ্জভাবে ফক্স নিউজকে বলেন, যদি এবার ধরতে না পারি পরের বার ধরব। এই বক্তব্য শুধু কাতারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের প্রযুক্তিগত অহংকারেরই প্রতিফলন ঘটিয়েছে। তারা এখনও বিশ্বাস করতে নারাজ যে তাদের প্রযুক্তি হেরে যেতে পারে। তাদের কাছে এটি নিছকই ভাগ্য বা লাক। কিন্তু প্রশ্ন হলো, ১০০টি বোমার আঘাত থেকে বেঁচে ফেরা কি শুধুই ভাগ্য, নাকি বিশ্বাসের কাছে প্রযুক্তির এক ঐতিহাসিক পরাজয়? এই ঘটনাটি শুধু কয়েকজন নেতার বেঁচে ফেরার গল্প নয়, এর তাৎপর্য আরও অনেক গভীর। দশকের পর দশক ধরে নিপীড়ন, অবরোধ এবং অসম যুদ্ধের শিকার হওয়া একটি জাতির জন্য এই ঘটনা এক ঝলক আশার আলো। যেখানে ইসরায়েলি শিশুরা আয়রন ডোমের সুরক্ষায় ঘুমায়, সেখানে ফিলিস্তিনি শিশুরা ঘুমায় এই বিশ্বাস নিয়ে যে অদৃশ্য এক শক্তি তাদের রক্ষা করছে। যখন আপনার মাথার উপর প্রতি মুহূর্তে ড্রোন উঠছে, যখন আপনার বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন আপনার ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে, তখন বিশ্বাসই আপনার একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি ফিলিস্তিনের প্রতিটি সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাসকে আরও মজবুত করে দিয়েছে। এটি তাদের মনে এই বার্তা পৌঁছে দিয়েছে যে তারা একা নয়, তাদের দোয়া শোনা হচ্ছে। এই গল্পটি এখন গাজার শরণার্থী শিবিরের রাতের অন্ধকারে আশার গল্প হিসেবে বলা হবে। মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময় এই গল্প শোনাবে, কিভাবে ১০০টি বোমাও আল্লাহর ইচ্ছার কাছে পরাজিত হয়েছিল। এটি এখন আর শুধু একটি সংবাদ নয়, এটি একটি কিংবদন্তি যা প্রজন্ম থেকে প্রজন্মতরে প্রেরণা যোগাবে, নিপীড়িত মানুষের অনুপ্রেরণার উৎস। শেষ পর্যন্ত এই গল্পটি আমাদের এক মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়: বিশ্বাস বনাম প্রযুক্তি, ঐশ্বরিক হস্তক্ষেপ বনাম সামরিক নির্ভুলতা। একদিকে ছিল মানুষের তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক প্রযুক্তি, আর অন্যদিকে ছিল মানুষের হৃদয়ের সবচেয়ে পবিত্র বিশ্বাস। মানুষ তার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে যা নির্মাণ করে তা হয়তো এক মুহূর্তের বিশ্বাস দিয়ে গড়া অদৃশ্য বর্মকে ভেদ করতে পারে না। ইসরায়েলের কাছে এটি ছিল একটি ব্যর্থ অভিযান, কিন্তু বিশ্বের কোটি কোটি বিশ্বাসী মানুষের কাছে এটি একটি জীবন্ত অলৌকিক ঘটনা। এখন আমার প্রশ্নটি আপনাদের কাছে রাখতে চাই, আপনি কি মনে করেন এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা, একটি অবিশ্বাস্য গোয়েন্দা ব্যর্থতা, নাকি আপনিও সেই কোটি কোটি মানুষের একজন যারা বিশ্বাস করে যে মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বেও আরও বড় কোনো পরিকল্পনা কার্যকর ছিল? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। যদি আপনি বিশ্বাস করেন যে বিশ্বাস পাহাড় টলিয়ে দিতে পারে, যদি এই ঘটনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অবিশ্বাস্য বার্তাটি ছড়িয়ে দিন। এমন আরও কিছু অজানা সত্য জানার জন্য আমাদের সাথে থাকুন, কারণ কিছু গল্প শুধু খবর নয়, বিশ্বাসকেও জাগিয়ে তোলে।